ভারতের ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, তিনি ছিলেন এই জমিদারের নাতি। অর্থাৎ সৌরভ গাঙ্গুলির মাতৃভিটা ছিল হচ্ছে এই হেমচন্দ্র জমিদার বাড়িটি। আমি বুঝতে পারি না যে এটা ভারত না বাংলাদেশ। জমিদার হেমচন্দ্র খুব কঠোর শাসক ছিলেন। তিনি যখন এখানে জমিদারিটা প্রতিষ্ঠা করেন তখন এই অঞ্চলের মানুষকে তিনি খুব কঠোরভাবে শাসন করতেন। ভিডিও শুরুর আগে বলে দিচ্ছি, আপনাদের প্রতিটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন জেনে নেই কিভাবে হেমনগর জমিদার বাড়িতে যাবেন। ঢাকা মহাখালী বাস টার্মিনাল থেকে দ্রুতগামী বাস সরাসরি গোপালপুর আসবে। এই বাসে করেও আপনি গোপালপুরে এসে সেখান থেকে সিএনজি নিয়ে হেমনগর জমিদার বাড়িতে যেতে পারবেন। অথবা যারা ট্রেন ভ্রমণ পছন্দ করেন, উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেনে করে আপনি টাঙ্গাইল অথবা হেমনগর রেল স্টেশনে নেমে এই জমিদার বাড়িতে আসতে পারবেন। আমরা চলে আসছি গোপালপুর শহরে। আমরা ভ্যান দিয়ে আসলাম গোপালপুরে। গোপালপুর শহরের মধ্যে ঢুকছে এখন। এরপর এখান থেকে আমরা যাব হচ্ছে হেমনগর জমিদার বাড়িতে। থেকে দূরে না, মেন রোডের সাথে, কিন্তু এটা হলো ভিতরে। সিঙ্গেল দিন যান। শহর থেকে ব্রিজে দিয়ে, এটা হচ্ছে ঝিনাই নদী, ঝিনাই নদীর উপরে এই ব্রিজটা পার হয়ে আমরা যাচ্ছি হচ্ছে হেমনগর। সেখানে রয়েছে হেমচন্দ্রের জমিদার বাড়ি। প্রতিটি অঞ্চলেরই আলাদা আলাদা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, যেগুলো আসলে ভ্রমণ না করলে দেখা হয়ে ওঠে না। ভ্রমণ করলেই আপনি দেখতে পাবেন প্রত্যেকটা অঞ্চল ভেদে যে আলাদা সৌন্দর্য, আলাদা এলাকার প্রাকৃতিক বৈশিষ্ট্য, মানুষের আলাদা আলাদা জীবনাচার, সব কিছুই দেখা মেলে ভ্রমণ করলে। এটা হচ্ছে নবগ্রাম বাজার। এখান থেকে পশ্চিম দিকে 5 কিলোমিটার গেলে দেখা পাওয়া যাবে হেমনগর জমিদার বাড়ি। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা সবুজে ঘেরা এই শান্ত জনপদের পশ্চিমে গেলেই দেখা মিলবে এক ঐতিহাসিক স্থাপনার, যা কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। স্থানীয়দের কাছে পরীর দালান নামে পরিচিত এই হেমনগর জমিদার বাড়ির আভিজাত্য শুধু ইতিহাসেই সীমাবদ্ধ নয়, এর যোগসূত্র রয়েছে উপমহাদেশের ক্রিকেট জগতের এক মহাতারকার সাথেও। শেষ আমি ঢাকায় এসেছি, যতবারই আমি এখানে আসি আমি এত মানুষের ভালোবাসা পাই, আমি বুঝতে পারি না যে এটা ভারত না বাংলাদেশ। প্রায় 130 বছরের বেশি আগে পুকুরিয়া পরগনার প্রভাবশালী জমিদার হেমচন্দ্র চৌধুরী এই অনন্য সুন্দর বাড়িটি নির্মাণ করেন। হেমচন্দ্র চৌধুরীর জন্ম 1833 সালে পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলার আমবাড়িয়ার এক জমিদার পরিবারে। তার বাবা ছিলেন কালীচন্দ্র চৌধুরী। কলকাতা প্রেসিডেন্সি কলেজের উচ্চশিক্ষিত হেমচন্দ্র ছিলেন একজন বিদ্যুৎসাহী এবং সমাজসেবক। প্রথমে তিনি মধুপুরের আমবাড়িয়া থেকে জমিদারি পরিচালনা করতেন, কিন্তু যমুনার পূর্বপাড় পর্যন্ত বিস্তৃত বিশাল জমিদারি দেখাশোনা করা কঠিন হয়ে পড়লে তিনি গোপালপুরের সুবর্ণখালী গ্রামে
দ্বিতীয় একটি বাড়ি নির্মাণ করেন। কিন্তু নদী ভাঙনে সেই বাড়ি বিলীন হওয়ার উপক্রম হলে 1890 সালে তিনি শিমলাপাড়া মৌজায় এই সুরম্য প্রাসাদটি নির্মাণ করেন এবং নিজের নামানুসারে এই অঞ্চলের নাম করেন হেমনগর। আমরা এখন জমিদার বাড়ির ছাদে অবস্থান করছি। ছাদ থেকে জমিদার বাড়িটিকে একটু দেখি কি অবস্থা। প্রায় 30 একর জমির উপরে নির্মিত এই দ্বিতল প্রাসাদে রয়েছে প্রায় 100টি কক্ষ। বাড়িটির স্থাপত্য ইউরোপীয় এবং মুঘল রীতির চমৎকার সংমিশ্রণ লক্ষ্য করা যায়। দেওয়ালের চিনি টিকরির কারুকাজ, রঙিন কাঁচের নকশা আর বিশাল পিলারগুলো সেই সময়ের ঐশ্বর্য আর রুচির পরিচয় বহন করে। মানে প্রচুর পরিমাণে ঘর, এক ঘরের মধ্যে দিয়ে আরেক ঘরে যাওয়া যাচ্ছে। বিভিন্ন ধরনের ডিজাইনের, বিভিন্ন সাইজের ঘর এই জমিদার বাড়িতে রয়েছে। তো আমি এই জমিদার বাড়িটির ছাদে অবস্থান করছি। ছাদ থেকে কিছুটা আপনাদেরকে দেখাই যে কেমন দেখা যায়, তারপরে আবার আপনাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাই। এই জমিদার বাড়ির একটা ভালো ব্যাপার হচ্ছে যে আপনি যদি আসেন তাহলে পুরো জমিদার বাড়িতে আপনি ঘুরে দেখতে পারবেন। প্রত্যেকটা রুম খোলা আছে, প্রত্যেকটা জায়গায় এন্ট্রি কোনো রেস্ট্রিকশন নাই। প্রত্যেকটা জায়গায় আপনি খুব সহজেই প্রবেশ করতে পারবেন, যেতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো ঘুরে দেখতে পারবেন। মানে এটার সাথে এটা একটা মূল বিল্ডিং, চারপাশ দিয়ে অনেকগুলো বিল্ডিং আছে এরকম। এটার সামনে আবার আরেকটা বিল্ডিং আছে, ওখানেও এটার সাথে যাওয়া যায়, ইনক্লুড করা আছে। প্রাচীন এই জমিদার বাড়িগুলোতে আসলে দেখে মনে হয় কতটা নিখুঁত এবং সুনিপুণ নকশার মাধ্যমে এই বাড়িটা নির্মাণ করা হয়েছে। আর একবার কল্পনা করে দেখুন, এই যে ছাদের উপর দিয়েই চলাফেরা করেছে কত শত প্রহরী, যারা এই বাড়ির নিরাপত্তা রক্ষার্থে কাজ করেছে। একবার চোখ বন্ধ করে কল্পনা করলেই আপনি চলে যেতে পারবেন সেই জমিদারি আমলে। এই যে এই ছোট এই পকেট গেটটা হচ্ছে এই ছাদে আসার মূল রাস্তা। এই জমিদার বাড়িটিতে 100টির মতো কক্ষ রয়েছে। সবথেকে মজার ব্যাপার হচ্ছে আপনি যে কোনো একটা ঘরের মধ্যে ঢুকে এই পুরো 100টি কক্ষই ঘুরে আসতে পারবেন। প্রত্যেকটা রুমের সাথে প্রত্যেকটা রুমের একটা লিঙ্ক আপ রয়েছে, যেটা আপনাকে বিপাকে ফেলতে পারে। আপনি ঘুরবেন, ঘুরে আবার একই জায়গায় চলে আসতে পারবেন। জমিদার হেমচন্দ্র খুব কঠোর শাসক ছিলেন। তিনি যখন এখানে জমিদারিটা প্রতিষ্ঠা করেন তখন এই অঞ্চলের মানুষকে তিনি খুব কঠোরভাবে শাসন করতেন। এমনকি যখন এই জমিদার বাড়ির আঙিনা পার হতে হতো মানুষকে, তার প্রজাদের, তখন পায়ের জুতা খুলে উল্টো হয়ে মাথা নুইয়ে নুইয়ে আনুগত্য প্রকাশ করতে করতে এই বাড়ির আঙিনাটা পার হতে হতো। প্রত্যেকটা জমিদার বাড়ির সাথে রয়েছে বড় বড় একটা পুকুর, এটাও তার ব্যতিক্রম না। এখানেও একটা সেরকমই একটা বড় একদম রাজসংলগ্নই জমিদার বাড়ি সংলগ্নই একটা পুকুর রয়েছে, শান বাঁধানো। এই যে জমিদার হেমচন্দ্র চৌধুরী কেবল একজন শাসকই ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী ও সমাজ সংস্কারক। গোপালপুর ও ময়মনসিংহের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল নির্মাণে তিনি অকাতরে দান করেছেন। এখানকার লোকমুখে শোনা যায় এই জমিদার বংশের অন্যতম উত্তরসূরি ছিলেন জগৎবন্ধু চৌধুরী আর তার কন্যা নিরুপমা চৌধুরী, যিনি বিবাহের পরে হয়েছিলেন নিরুপমা গাঙ্গুলি। আর এই নিরুপমা গাঙ্গুলি হলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক ও প্রিন্স অফ কলকাতা খ্যাত সৌরভ গাঙ্গুলির মা। হ্যাঁ,
এই হেমনগর জমিদার বাড়ি হলো সৌরভ গাঙ্গুলির মায়ের পৈতৃক নিবাস। শৈশবে সৌরভ তার মায়ের সাথে এখানে বেড়াতে এসেছেন বলেও জানা যায়। এই বাড়ির ধুলো মাটিতে মিশে আছে তারও ছেলেবেলার স্মৃতি। দেশভাগের প্রাক্কালে 1946 সালের দিকে প্রজা বিদ্রোহ শুরু হলে হেমচন্দ্র চৌধুরী জমিদারি গুটিয়ে গোপালপুর থেকে কলকাতায় পাড়ি জমান। 1995 সালে ভারতের কাশীতে এই প্রভাবশালী জমিদারের জীবনাবসান ঘটে। আজ সেই জমিদারি নেই তার দাপট, কিন্তু তার স্মৃতি বিজড়িত এই বাড়িটি আজও টিকে আছে। বর্তমানে জমিদার বাড়ির মূল ভবনটি হেমনগর ডিগ্রি কলেজের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে, তবে পেছনের দিকের ভবনগুলো এখন পুরোটাই পরিত্যক্ত। ইতিহাসের উত্থান পতন আর গৌরবের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা হেমনগর জমিদার বাড়ি আমাদের মনে করিয়ে দেয় অতীতের সেই দিনগুলোর কথা। সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই ঐতিহাসিক স্থাপনাটি রক্ষা করা এবং এর গৌরবোজ্জ্বল ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের সকলের দায়িত্ব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।